এই যে সরার ভাই উনি অনেক কষ্ট করে আসছে, কোনো দরকার ছিল না। আই ক্যান ম্যানেজ, বাট উনি যে আসছে, সো মাচ থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম টু দোহা। ভাই তো মনে হয় কাতারে অনেকদিন ধরেই থাকেন। মাই গুডনেস। তো বলা যায় যে এখানকার আপনি একদম রেসিডেন্ট বলা যায়। আমার নিজের মাঝে মধ্যে মনে হয় যে হাও তাই। তো এখন মনে হয় একটু ঠান্ডা না? আজকে ঠান্ডা পড়ছে, হ্যাঁ এখন ঠান্ডা পড়ে যাচ্ছে। কারণ হলো যে আপনার এখন নভেম্বর তো মোস্টলি অক্টোবরের দিকে পড়ে যায়, এবার একটু দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে একটা ভালো বৃষ্টি হইলো, তাই পরে মোটামুটি ঠান্ডা পড়ে। ও কাতারে কি এখন বৃষ্টি হয় নাকি? সেদিন খুব ভালো বৃষ্টি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুবই বৃষ্টি হয়েছে, পানি টানি জমে জমে অবস্থা। আচ্ছা। তবে এখানে ওই যে এয়ারপোর্টে দেখলাম 3টা পাকিস্তানি মেয়ে আসছে। ওরা মানে কথা বলে ইয়ে করলো যে ওরা এখানে আপনার অন অ্যারাইভাল ভিসা নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ। আসার পর এখানে জব খোঁজে, ইফ দে গেট দ্য জব তাহলে নাকি তাদের এমপ্লয়ারটাকে আবার ওয়ার্ক ভিসা ইয়ে করে। এইটা একসময় দুবাইতেও ছিল, বাট কিন্তু দুবাইতে কিন্তু এখন আর আগের মতো জব পাওয়া যায় না। এখন এখানে জব পাওয়াটা একটু টাফ। তাই বাট এখন যে এক্সপো হচ্ছে আপনার, তো এক্সপোতে কি কোনো ইকোনমিক কোনো অ্যাক্টিভিটি এফেক্ট হয় না? কারণ এটা এগ্রিকালচারাল বেস। হ্যাঁ আমি সেটাই যে ওরা একটা হাইলাইট করতে যাচ্ছে, কিন্তু তেমন একটা কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত যাইনি। আপনারা এখানে পার্মানেন্টলি থাকতে পারবেন? মানে ওইটা সুযোগ নেই না? ও ওই যে এমএনসিদের মতো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবগুলা আপনার টিসিসি সবগুলো। আচ্ছা, তারপরে বললো যে ঠিক আছে। আর্গুমেন্টটা কি নিয়েছিল? আর্গুমেন্টটা ছিল হলো আপনার পজিশন নিয়ে। ও আচ্ছা আচ্ছা। হলো আপনার কারণ কাতার তখন আমি যেভাবে আমি যখন আলিমিন আলী কোনো কোম্পানি আছে কিনা। আচ্ছা আচ্ছা। সে বললো হ্যাঁ এটা একটা ইয়ে আছে, তুমি যাইতে পারো। ওকে। তো আমার ভিসাতে যখন দিছে তখন ভিসাতে আলিমিন আলী লেখা ছিল না, ঠিক আছে? ও একটা আচ্ছা। সিস্টার কনসার্ট ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি তো কিছুতেই বললাম যে নো, আমি সিস্টার কনসার্টে যাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি হয় আলিশ করছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে চেঞ্জ করার পরে আমি গেলাম। তারপরে আমি আমার ওই ফ্রেন্ডে বললাম যে কাজ করা আমাকে একটা ওইখান থেকে ওরা আমাকে টিকিট দিয়েছে। টিকিট দিয়েছে ওয়ান ওয়ে টিকিট, ওকে, ঢাকা টু দোহার টিকিট। আচ্ছা আচ্ছা। তারপরে আমার ফ্রেন্ডে বললাম তুমি যদি এয়ারপোর্টটা দেখো। আমি তো হাউ ব্যালেন্স শিট দেখো না, কারণ দরকার নেই। আচ্ছা। হ্যাঁ আমি তো অবাক পুরো, মানে আচ্ছা কোনো ইয়াতে নাই। আমি ঠিক আছে এর কোনো ব্যাপার না, আমার যা কাজ ছিলাম 2 দিনের মধ্যে শেষ করে বসে দিয়েছি। আর বলতে তাহলে তুমি ব্যাংক রিকনসিলিয়েশনটা করো, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। এভাবে করতে করতে আস্তে আস্তে যখন প্রোফাইল পার্ট, হ্যাঁ এটা শুনলাম যে কফিল সিস্টেম, যার কারণে ওরা একটা রেমুনারেশন পাই, অটোমেটিক একটা ইয়া পায়, মানে লয়ালিটি পায়। আচ্ছা আচ্ছা। ন্যারো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ওইখানে প্রায় লোকজনই হেল্প করতেছে যে আপনি বামে আসেন, ডাইনে আসেন, এই আসেন, ওকে ফাইন, নো প্রবলেম। আমি জানি কি হচ্ছে। তারপর যাওয়া হয় না, চালানো হয় না। এখানে কি আপনার হাউস হেল্প পাওয়া যায়? কিসের? মানে কাজের লোক পাওয়া যায়? কাজের লোক পাওয়া যায়, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল। কিন্তু এখানে সমস্যা হলো যে আপনার ইলিগাল ওয়েতে যদি নেন তাহলে অ্যাভেলেবল, মানে চাকরিজীবী। ও আচ্ছা আচ্ছা। তা না হলে ওরা মানে একটা ইনকাম সোর্স, আপনাকে একটা সার্ভিস লেভেল দিতে হবে। ইনকাম সোর্সের বড় কথা হলো যে রিজনটা কি এটার জন্য, কারণ অকারেন্স হয় তো। আচ্ছা আচ্ছা, যার কারণে। এটা তো ইসলামিক মিউজিয়াম না? এটা হলো আপনার মেইন মিউজিয়াম। ও মেইন মিউজিয়াম, ঠিক আছে। ইসলামিক মিউজিয়াম হলো সামনে, এটা হলো কর্নিশ। কর্নিশ, ঠিক আছে। এইখানে হলো এটা হলো শুরু হলো এখান থেকে কর্নিশ। এখন এই যে ক্রুজ আসছে দেখছেন, প্রতি রবিবার ওরা এখান থেকে সেল আউট করে। আচ্ছা আচ্ছা। আবার মনে হয় কোথায় যায় এই ক্রুজটা? এটা হলো দুবাই, আবুধাবি, বাহরাইন, তারপরে হলো আপনার লাস্ট মনে হয় ইয়াতে যায়, কি বলে কুয়েত অথবা ওমানের দিকে যায়, তারপর আবার ফিরে আসে। 8 দিনের একটা জার্নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো এই জার্নি। ট্রাই করছেন নাকি কখনো? আমি ট্রাই করি নাই। আমরা সবাই জানি
কাতার মূলত তেল এবং ন্যাচারাল গ্যাসের জন্য বিখ্যাত। কিন্তু কাতারের শুরুটা কিন্তু এভাবে ছিল না। তেল আবিষ্কারের পূর্বে কাতার মূলত ফিশিং এবং পার্ল হান্টিং এর জন্য বিখ্যাত ছিল। 1892 সালে কাতার পার্ল হান্টিং করত, অর্থাৎ কাতারের লোকজন যারা মূলত জেলে ছিল তারা সমুদ্রে ডাইভ দিয়ে ঝিনুক কুড়াতো এবং সেখান থেকে পার্ল বের করে সেটার ব্যবসা করত। কিন্তু জাপানে যখন কালচার্ড পার্ল আবিষ্কার হলো এবং সেটা সারা বিশ্বে ছেয়ে গেল 1920 এবং 1930 সালের দিকে, তখন কাতারের এই পার্ল ইন্ডাস্ট্রি পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়। দেখতেছেন যে এখানে দেখা যাচ্ছে ওই চাঁদের মতো একটা দেখা যাচ্ছে, ওটা হলো লুসাইড। ও আচ্ছা আচ্ছা, কে ওই জিগজ্যাগ টাওয়ারটা ওগুলো সব লুসাইড, আপনার ওই যে পার্লের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরো দূরে আছে ওটা হলো লুসাইড। ও আচ্ছা আচ্ছা, জায়গাটা খুবই সুন্দর। এখানে বেসড অন দা কর্নিশ, বেশিরভাগই হলো বেসড অন কর্নিশ। ও আচ্ছা আচ্ছা। 1940 সালে কাতারে তেল আবিষ্কার হয়। এই তেল আবিষ্কারের পর থেকে কাতারের যে ইকোনমি সেটা ট্রান্সফর্ম হতে থাকে। এখন কাতারে বলা হয় যে কাতারের যারা সিটিজেন তারা সব থেকে হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করে। কাতারে কোনো ইনকাম ট্যাক্স নেই, অর্থাৎ কাতারে যারা চাকরি করে বা ব্যবসা করে তাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। এবং কাতারে মিডল ইস্টের মধ্যে সব থেকে লোয়েস্ট ট্যাক্স রেট। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এবং কাতারের জন্ম কিন্তু একই সালে, অর্থাৎ 1971 সালে কাতার ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে তাদের স্বাধীনতা পায়। কাতারের শাসন ব্যবস্থা মনার্ক বেসড, অর্থাৎ একজন শাসক সে কাতারের পুরো গভর্নমেন্টকে চালায়। কাতারের হেলথ কেয়ার ব্যবস্থা কিন্তু খুবই উন্নত। কাতারের প্রত্যেকটা সিটিজেন ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আওতায় থাকে এবং যারা এক্সপ্যাট্রিয়েট তারাও কিন্তু তাদের এমপ্লয়ার থেকে কিংবা নিজেকে হেলথ ইন্স্যুরেন্স কিনে নিতে হয়। এই যে কাতারের কোনো ইনকাম ট্যাক্স নেই কিংবা কাতারের যে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম সম্পর্কে আমি বললাম, সেটা কিন্তু কাতারের যে রুলার সেখান থেকে আসছে। কারণ কাতারের জনগণ অর্থাৎ কাতারিরা তাদের রুলারকে খুবই মান্য করে। একজন রুলার একটা এলাকার যেমন সব কিছু দেখভাল করে, কারো বিপদে আপদে এগিয়ে আসে, ঠিক তেমনি কাতারের যে রুলার তিনি কাতারের সমস্ত জনগণের অর্থাৎ যারা কাতারি তাদের দেখভালের দায়িত্বে আছেন। 2012 সালে কাতার রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সব থেকে ধনী দেশ হিসেবে পরপর 3 বার খেতাব অর্জন করে। এর আগে এটা ছিল লুক্সেমবার্গ। কাতার কিন্তু শুধুমাত্র যে তেল এবং গ্যাস ডিপেন্ডেন্ট তা কিন্তু না, তারা বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা ছড়িয়েছে। যদিও কাতার আগে ট্যুরিজমের দিকে এতটা ফোকাস ছিল না, কিন্তু এখন তারা কিন্তু ট্যুরিজমকেও বেশ প্রমোট করছে। কাতারের যে এয়ারপোর্ট অর্থাৎ হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা 2024 সালে পৃথিবীর সব থেকে বেস্ট এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাতারের যে ন্যাশনাল এয়ারলাইন্স অর্থাৎ কাতার এয়ারওয়েজ, সেটা কিন্তু বিশ্বের অন্যতম বড় এয়ারলাইন্স। অন্য সব বিষয়ের পাশাপাশি কাতার কিন্তু মিডিয়াতেও অনেক এগিয়ে গেছে। 1996 সালে তারা আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে, যেটা বর্তমানে বিশ্বের অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল মিডিয়া হাউস। কাতার কিন্তু খুবই ছোট্ট একটি দেশ। এর আয়তন মাত্র 11,581 কিলোমিটার স্কোয়ার, বাট কাতারের জনসংখ্যা খুবই কম। 2020 সালের হিসেবে এখানে মাত্র 28 লক্ষ লোক থাকে। তবে এর মধ্যে মাত্র 3 লাখ লোক হচ্ছে কাতারি, অর্থাৎ তারাই হচ্ছে কাতারের অরিজিনাল মানুষ, আর বাকি সবাই কিন্তু এক্সপ্যাট্রিয়েট এবং মাইগ্রেন্ট ওয়ার্কার।
আপনি কাতারের যেখানেই যান না কেন সেখানেই মাইগ্রেন্ট এবং এক্সপেক্টেড ওয়ার্কারদেরকে দেখতে পারবেন। আর কাতারে কিন্তু প্রচুর বাংলাদেশি লোকজন থাকে। একটা প্রাইভেট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশি লোক থাকে।
আমরা এখন কাতারার অ্যাম্ফি থিয়েটারটি দেখছি। এটা রোমান আর্কিটেকচারে তৈরি। কাতারে ঘুরে দেখার পর আমরা এখন নামাজ পড়তে যাব। যেহেতু আজকে শুক্রবার, তাই জুমার নামাজ পড়তে হবে। আমরা যাচ্ছি কাতার এলাকার মসজিদে। এই মসজিদটার অনেক নাম শুনেছি, তাই ভাবলাম ওখানেই জুমার নামাজটা পড়ব। কাতারা মসজিদের কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর গাড়ির ভিড়, বোঝাই যাচ্ছে অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসছে। কাতারের মসজিদটি আকারে খুব বেশি বড় না হলেও এটা খুব চমৎকার ডেকোরেশনে তৈরি। আর এই মসজিদের ইন্টেরিয়র ডেকোরেশন তো অসাধারণ। আমার কাছে কাতার মসজিদের এই ইন্টেরিয়রটা কিছুটা টার্কিশ হায়া সোফিয়ার আদলে তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে।
আমরা দোহার রাস্তা ধরে যাচ্ছি আর দোহার সৌন্দর্য উপভোগ করছি। সবারই চিন্তা ভাবনা চলে যাবো আপনারা কি বাইরের মানুষ চাইলে কিনতে পারেন? এখানে কিনা যায়। আচ্ছা আচ্ছা। মালয়েশিয়ার মতো লাগতেছে ভাই। মালয়েশিয়ার কিছু জায়গা আছে, আবার কিছুটা আপনার ওই যে ইতালিয়ান কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ড। এত সুন্দর জায়গা ছাড়া আপনি কিভাবে যাবেন? আমি তো ভাবতেও আমার লাগতেছে। শোকে দেখতে বুঝে কি লাগে টাইপের অবস্থা। সেটা অনেক ব্যবসা শুরু করা কিছু করা উচিত। আমার একটা ফ্রেন্ড আয়ারল্যান্ড থাকে, এতদিন একলাই ছিল, ওর এইবার ওর বউকে নিয়ে গেল। ও একই কথা বলে চলে আসবে। আমি বুঝলাম যে ভাই তুমি যে বুঝতেছো এই জিনিসটা এত ইজি না। তুমি ওখানে যে মানে যে তোমার লাইফটা যে টেনশন ফ্রি আছে, এখানে তুমি সেটা পাবা না। হ্যাঁ সেটা হয়তো সেটা বলতে পারি। মানে বাসা থেকে বেরোর পর আপনি মানে বাইচা ফিরবেন কিনা এটারও একটা নিশ্চয়তা নেই। বললাম যে বাংলাদেশে যে আড্ডাটা এটা ওইটা না। হ্যাঁ রাইট রাইট, ওইটা নেই। আপনার রাস্তায় বেরোলে যে আপনার একটা লাইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পৃথিবীর কোথাও পাবেন। ওরা এখন অনেক রেন্ট কমাইছে, তারপর অফিসগুলো তো আসলে ওইদিকে যাবে। ও আচ্ছা আচ্ছা। তারপর কমিট করতে বেশি সময় লাগে না লাগে না, কিন্তু সবাই তো চায় আসলে আইদার স্কুল আর অফিস কাছে। আমিও তো একই জিনিস, তাই না? আমিও দেখা যাচ্ছে যে রেন্ট অনেক বেশি দিয়ে থাকতেছি, কিন্তু স্কুলের কাছে ওয়াকিং ডিস্টেন্স না 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার কাছে আমি তো ড্রপ করতে পারতেছি মেয়েকে। হ্যাঁ 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 রাইট। আর মেট্রো হওয়ার কারণে আমাদের এলাকাটা এখন অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ অনেক ডেভেলপ। হ্যাঁ ওটা তো প্ল্যান্ড এরিয়া, তো যে কারণে মনে করেন যে অনেক বড় বড় জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। ওই যে আপনার 11:30 পরে একটা জায়গা আছে না, কি জানি ওই পোস্টে রেসিডেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ পল্লবী এক্সটেনশন পল্লবী। হ্যাঁ এক্সটেনশন পল্লবী, জায়গাটা খুব আমার পাশে ওইখানে পল্লবীর জাস্ট অপোজিটে। এখানে আমার এক ফ্রেন্ড থাকতো, দেখতাম বেশ ভালো জায়গাটা। সুন্দর আপনার ইতালিয়ান কালচারের মতো বিভিন্ন রকম কালার। এটা সম্ভবত স্পেনে আছে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশের ফ্ল্যাট কিনতেছে। হ্যাঁ অনেক। হ্যাঁ মানে যেটা আপনাকে বললাম যে ধরেন 3 কোটি টাকা আপনি যদি উত্তরে একটা ফ্ল্যাট কিনেন, বাংলায় 3 কোটি টাকা সেটা ভাড়া পাবেন 50,000 টাকা, লেস দেন 50,000। আর ধরেন 3%-এরও আপনার আরওয়াই নেই। আর দুবাইতে গেলে এটা আপনার 8-9%, 10% হবে। আপনার সেম টাকা দিয়ে আপনি দেখাইলো
যে আপনার কি বলে এটাকে, ওদের কিছু ফ্ল্যাট আছে আপনার গুলশানে, সেটা প্রায় 7 কোটি 8 কোটি মতো। আচ্ছা আচ্ছা একটা ফ্ল্যাট দুলাভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে কবিতা পড়ে না কি যে নাম একটা লিখছি, মুস্তাফা আমার সাথে ভালো আচ্ছা আচ্ছা উনি আমার একদিন নিয়ে গেছে শান্ততে, ওনার ভাইয়ের তো এটা আচ্ছা শান্ততে আপনার স্টার্টিং এ হলো 3 কোটি টাকা। ও হ্যাঁ, শান্ত একটু মানে আইকনিক বিল্ডিং বানায়, যেটাই কিনেন 3 কোটি টাকা থেকে স্টার্ট। আইকনিক বিল্ডিং বানায় শান্ত। নামাজ পড়া শেষ করার পর আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। সারোয়ার ভাই আমাকে নিয়ে যাচ্ছে একটি টার্কিশ রেস্টুরেন্টে। এখানে থ্যাংক ইউ। এদিকে তো অফিসের কাজে গেলাম, এখন একটা একজনের সাথে পৌঁছে গেল, উনি হচ্ছে জৈন ধর্ম। জৈন ওনারা আমাদের যে ফুড হ্যাবিট আছে, মানে মাটির নিচে যা হবে কিছু খেতে পারবো না। এই হামস আমার অর্ডার উনি খাওয়ান, উনি হামস দিয়েছে। তো এটার মধ্যে উনি মানে আপনার গার্লিকের পেস্ট দিচ্ছে, তো বলছে ভাই এটা খেতে পারবো না, গার্লিক দেওয়া। পরে তার জন্য আবার গার্লিকের পেস্ট ছাড়া আবার একটা দিচ্ছে, এই লেভেলের। অনেক কঠিন ধর্ম। হ্যাঁ, আমি খুব অবাক পেলাম যে এত মানে। তো আজকে লাঞ্চ করলাম, লাঞ্চটা খুবই ভালো ছিল। টার্কিশ ফুড লাঞ্চ করছে, প্রত্যেকটা আইটেমে বেশ ভালো ছিল। তো এখানে আমি সারোয়ার ভাইকে থ্যাংক ইউ সো মাচ, চমৎকার একটা জায়গায় নিয়ে আসছেন। হ্যাঁ ভাই, আমি প্রথমেই বলবো যে আপনি থ্যাংক ইউ আমাকে মানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ হচ্ছে যে আপনারা অনেক বিজি থাকেন। হ্যাঁ, মানে আপনি যে সময় দিচ্ছেন আমাকে, মানে আই এম অনার্ড। সো ঢাকা গেলে অবশ্যই আমার দাওয়াত থাকলো, তো সেখানে আমরা মজা করবো, ঠান্ডা করবো। অবশ্যই আমরা আপনাকে মিস করি। আমরা যেই এখানে আসে আমরা চেষ্টা করি যে কিছু না কিছু এন্টারটেইন করার জন্য, কারণ আসলে আমরা দেশটাকে খুব মিস করি, দেশের মানুষগুলোকে মিস করি। তো সেটা যেই আসুক, পরিচিত হোক, আত্মীয় হোক, সবসময় আমরা মনে করি বাংলাদেশি সবাই আমার আত্মীয়। আমরা সেভাবেই ট্রিট করার চেষ্টা করি। এক্স্যাক্টলি। আর আমরা যখন বিদেশে করার চেষ্টা করি, রাইট, আমরা যখন বিদেশে আসি, যখন আমার বাংলাদেশি ভাই পাই, তখন তো আমার কাছে ভালো লাগে। সেটাই। হ্যাঁ, অ্যাটলিস্ট মন খুলে কথা বলা যায়, নিজেদের কথা শেয়ার করা যায়, যেটা হয়তো দেশের বাইরে এটা হয় না আসলে। সেটাই, এটা আসলে দেশের বাইরে থাকলেই বোঝা যায় যে দেশটা কতটা আপন। রাইট রাইট। ধন্যবাদ আপনাকে। আর শামীম ভাই, আমি জানি আপনি ভিডিওটা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। হি ইজ এ অসম হিউম্যান বিং। ইনশাল্লাহ সামনে একসাথে আড্ডা হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সি ইউ।